ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি কর্তৃক আয়োজিত আইবি মিলনায়তন চত্বরে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, দেশের চলমান পরিস্থিতি ও আসন্ন নির্বাচন বিষয়ে পীর সাহেব চরমনের আহ্বানে সংবাদ সম্মেলন এখনই শুরু হতে যাচ্ছে। সাংবাদিক বন্ধুগণ, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, দেশের চলমান পরিস্থিতি এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন বিষয়ে কিছু প্রয়োজনীয় বিষয় তুলে ধরার জন্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির হযরত পীর সাহেব চরমনাই আজকের এই সাংবাদিক সম্মেলন আহ্বান করেছেন। আপনারা এই সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে আজকের এই প্রোগ্রামকে সফল করে তোলাতে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই। আজকের এই গুরুত্বপূর্ণ সংবাদ সম্মেলনে উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম মহাসচিব অধ্যক্ষ হযরত মাওলানা ইউনুস আহমদ, আর উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়ামের অন্যতম সদস্য অধ্যাপক আশরাফ আলী আলম, উপস্থিত আছেন প্রেসিডিয়ামের অন্যতম সদস্য জনাব খন্দকার গোলাম মাওলা, আর উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়ামের অন্যতম সদস্য জনাব অধ্যাপক মাহবুবুর রহমান, উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব আলহাজ আমিনুল ইসলাম, যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, সহকারী মহাসচিব হাজরত মাওলানা অধ্যক্ষ হজরত মাসুদ, আরও উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক জনাব কে আতিকুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রচার সম্পাদক মাওলানা আহমদ আব্দুল কাইয়ুম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব জনাব হযরত মাওলানা আব্দুল হক আজাদ, উপস্থিত আছেন ইসলাম আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব জনাব মাওলানা আব্দুল কাদের, উপস্থিত আছে ইসলাম আন্দোলন বাংলাদেশের দপ্তর সম্পাদক জনাব লোকমান হোসেন জাফরি, ইসলামী আন্দোলন বাংলাদেশের কৃষি ও সমাজ বিষয়ক সম্পাদক আলহাজ আব্দুর রহমান এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক জনাব ডাক্তার মোয়াজ্জেম হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী সাংগঠনিক সম্পাদকদের মধ্যে উপস্থিত আছেন জনাব অধ্যক্ষ সিরাজুল ইসলাম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী প্রশিক্ষণ সম্পাদক জনাব দেলোয়ার হোসেন, মাওলানা দেলোয়ার হোসেন সাকি, ইসলামী আন্দোলন বাংলাদেশের তথ্য গবেষণা সম্পাদক মাওলানা কেফায়েতুল্লাহ কাশফি, ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মানিত মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক জনাব আলহাজ আবুল কাশেম এবং অন্যান্য ইসলামী আন্দোলন বাংলাদেশের শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এবং ইসলামী যুব আন্দোলনের সভাপতি জনাব মাওলানা নেসার আহমদ সহ অন্যান্য নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন। আমাদের সহযোগী সংগঠন যুব আন্দোলনের নেতৃবৃন্দ উপস্থিত আছেন, ইসলামী আইনজীবী পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত আছেন এবং আজকে এখন আপনাদের সামনে এই গুরুত্বপূর্ণ সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির হযরত মাওলানা সৈয়দ রেজাউল করিম পীর সাহেব চরমনাই। আমি গাজী আতাউর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব। এখনই হযরত পীর সাহেব চরমনাই তার লিখিত বক্তব্য আপনাদের সামনে উপস্থাপন করবেন। দ্রুত কাগজটা দিয়ে দেন, তারপরে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 2019 সালের 11 তারিখ 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 20
বুঝতে পারছে দেখেন অবস্থাটা এখানে যে ইটা ঠিক এই জায়গাটা চেয়ারটা দিচ্ছে কোন জায়গায় কী কায়দা করে এইটা রাখা দরকার শান্ত এই দেখা যায় না নিশ্চয় হয় না এই السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد প্রিয় সাংবাদিক বন্ধুগণ স্বাধীনতার 50তম বার্ষিকী ও সমকালীন জনগুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আয়োজিত আজকের এই সংবাদ সম্মেলনের শুরুতেই শ্রদ্ধাভরে স্মরণ করছি বাংলাদেশের মুক্তি সংগ্রামে অংশগ্রহণকারী সকলকে, বিশেষত যারা 1971 মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন এবং আত্মত্যাগ করেছেন। মুক্তিযুদ্ধের স্থপতি, সকল রাজনৈতিক, সামাজিক, ধর্মীয় নেতৃবৃন্দ, সকল সেক্টর কমান্ডার সহ জানা অজানা সকল মুক্তি সেনাদের প্রতি আমাদের আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং তাদের যথাযথ প্রতিদানের জন্যে কায়ামন বাক্যে মহান আল্লাহর দরবারে প্রার্থনা করছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমাদের স্বাধীনতার সকল সচেতনতা স্বাধীন চেতা নাগরিকের সম্মিলিত অবদানের মাধ্যমে অর্জিত হয়েছে। স্বাধীনতা একটি সমষ্টিগত অর্জন। এই স্বাধীনতার সুবিধা, স্বাধীনতা নিয়ে আবেগ, আনন্দ ও দেশের প্রতিটি নাগরিকের, কিন্তু দুঃখের সাথে আমরা লক্ষ্য করছি স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর এই আনন্দমুখর মুহূর্তে সরকার দেশের রাজধানীতে সকল প্রকার সম্মিলিত ও প্রকাশ্যে কার্যক্রম নিষিদ্ধ করে কেবল রাষ্ট্রীয় এবং সরকার দলীয় অনুষ্ঠান আয়োজন করছে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর মুহূর্তে এমন নিষেধাজ্ঞা স্বাধীনতার মৌলিক চেতনার সাথে সাংঘর্ষিক। আমরা মানুষের রক্তে কেনা স্বাধীনতার 50 বছর উদযাপনে সরকারের এমন বিধিনিষেধের তীব্র নিন্দা জানাচ্ছি এবং সকল বিধিনিষেধ তুলে নেওয়ার আহ্বান করছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, স্বাধীনতা ছিল জাতির ঐক্যবদ্ধ প্রচেষ্টার ফসল। দেশ মাতৃকার প্রতি অবিচল ভালোবাসা ও সকলের প্রতি সকলের আন্তরিক সহযোগিতা, সহমর্মিতার ফসল আমাদের এই স্বাধীনতা। কিন্তু দুঃখের সাথে বলতে বাধ্য হচ্ছি, বর্তমান আওয়ামী লীগ সরকার স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীকে তাদের দলীয় উৎসবে পরিণত করছে। সরকার দমন, পীড়ন, হামলা, মামলা দিয়ে জনতার মাঝে বিভেদ তৈরি করে রেখেছে। একটি জাতীয় আনন্দ ঘন মুহূর্তকে এভাবে দলীয়করণ করার নিন্দা জানাচ্ছি এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনে সর্বদলীয় জাতীয় কমিটি গঠন করে এই উৎসবকে সার্বজনীন করার আহ্বান জানাচ্ছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, মেহমানকে আপ্যায়ন করা ইসলামের রীতি। এমনকি সে যদি আপন পিতার হত্যাকারীও হয় তবুও এটা ইসলামের সৌন্দর্য। সেই হিসাবে বাংলাদেশে আমন্ত্রিত সকল বিদেশি মেহমানদের ইসলামী আন্দোলন বাংলাদেশ স্বাগত জানায়। কিন্তু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিষয়টি আলাদা। তার সহিংস অতীত এবং ক্ষমতা গ্রহণের পরে ভারত জুড়ে তিনি যে ধর্মীয় সহিংসতা উস্কে দিয়েছেন, তাতে বাংলাদেশে তাকে স্বাগত জানানোর মতো কোনো পরিবেশ নেই। সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন
বাংলাদেশ স্বাধীন হয়েছিল সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে। অন্যদিকে নরেন্দ্র মোদী ভারতে বৈষম্য, সংখ্যালঘুদের উপরে অত্যাচার, নিপীড়ন, ধর্মীয় তুচ্ছ বিষয় নিয়ে মানুষকে পিটিয়ে মারা, কাশ্মীরের মানুষের স্বাধীনতা কেড়ে নেয়া এবং সিএএ এর মতো বর্ণবাদী আইন করে প্রজন্মের পর প্রজন্ম ভারতে বসবাস করা মানুষের নাগরিকত্ব কেড়ে নেওয়ার মতো কাজ করছে। একই সাথে তিনি প্রতিবেশীদের সাথে সাম্রাজ্যবাদী আগ্রাসী আচরণ করা সহ সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার পরিপন্থী কার্যক্রমের প্রধান কুশীলবদের একজন। বাংলাদেশের সীমান্তে প্রতিনিয়ত মানুষ হত্যা, বাংলার মানুষের প্রাপ্য পানি নিয়ে অবৈধ কারসাজি, কূটকৌশলের মাধ্যমে বাংলাদেশের প্রতিকূলে বাণিজ্য ঘাটতি জিয়ে রাখা, রোহিঙ্গা ইস্যুতে আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নেয়া, দেশের আভ্যন্তরীণ রাজনীতিতে অনৈতিক হস্তক্ষেপ এবং আগ্রাসী বিনিয়োগ করে বাংলাদেশকে দুর্বল পররাষ্ট্রনীতি গ্রহণে বাধ্য করা ইত্যাদি কারণে নরেন্দ্র মোদীকে বাংলার মানুষ স্বাগত জানাতে পারে না। নরেন্দ্র মোদী বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে আমন্ত্রিত হওয়ার নৈতিক যোগ্যতা রাখেন না, বরং নরেন্দ্র মোদীর মতো উগ্র সাম্প্রদায়িক ব্যক্তি বাংলাদেশের স্বাধীনতার এই মাইল ফলককে উপস্থিত থাকা স্বাধীনতার মূল চেতনার সাথে সাংঘর্ষিক। সেসব বিবেচনায় আমরা নরেন্দ্র মোদীর আগমনের বিরোধিতা করছি। ভারতের প্রধানমন্ত্রী হিসাবেও নরেন্দ্র মোদী আমন্ত্রিত হতে পারেন না। ভারত বাংলাদেশের স্বাধীনতায় সহায়তা করলেও বিগত 50 বছরে পারস্পরিক বিভিন্ন ইস্যুতে ভারত যেভাবে অসৎ প্রতিবেশী সুলভ আচরণ করছে, বাংলাদেশের স্বার্থবিরোধী কাজ করছে, তাতে ভারতের সহযোগিতা ম্লান হয়ে গেছে। তাই বাংলাদেশ সরকারকে বলবো তার আমন্ত্রণপত্র প্রত্যাহার করে নিন, অন্যথায় স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী একজন উগ্র সাম্প্রদায়িক নেতার দ্বারা কলঙ্কিত করার দায় আওয়ামী লীগকে বহন করতে হবে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, বাংলাদেশ একটি মুসলিম প্রধান দেশ। এই ভূখণ্ডের মানুষ আজন্ম ধর্মপরায়ণ। এখানে ইসলাম এবং এখানকার বাঙালিয়ানা স্বভাব চরিত্র কোনোটাই ধর্ম নিয়ে সহিংসতা এবং ধর্মীয় সাম্প্রদায়িকতাকে সমর্থন করে না। এ কারণেই হাজার হাজার বছর ধরে এখানে বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ এক্ষেত্রে বসবাস করছে। তাদের মাঝে সামাজিক ঝগড়া ফাসাদ হলেও ধর্মকে কেন্দ্র করে গণসাম্প্রদায়িকতা হয়নি। এমনকি এখানে ধর্মান্তরণ ঘটেছে কোনো ধরনের সহিংসতা ছাড়া। হিন্দু প্রধান বাংলা মুসলিম প্রধান হয়েছে শান্তিপূর্ণভাবেই। সেই বাংলায় ইংরেজ আগমনের পর থেকে শুরু হয়ে সম্প্রতি সুনামগঞ্জের সাল্লা অবধি নানা সময়ে কথিত সাম্প্রদায়িক হানাহানির কথা শোনা যায় এবং সংখ্যাগরিষ্ঠ হিসাবে মুসলমান ও ইসলামপন্থীদের উপরে দায় চাপানো হয়। প্রতিটি ঘটনাটি একটু তলিয়ে দেখলে বোঝা যায় যে এসব হানাহানির পিছনে ধর্ম নয়, বরং সেকুলার রাজনীতি ও জাগতিক স্বার্থ জড়িত। দুঃখের সাথে বলতে হয় যে কথিত সাম্প্রদায়িক হানাহানির প্রত্যেকটি ঘটনায় কিছু মিডিয়াতে প্রচুর পরিমাণে তথ্য বিকৃতির ঘটনা ঘটে এবং প্রতিবারই ইসলামপন্থীদের উপরে দায় চাপিয়ে স্বার্থান্বেষীরা স্বার্থ হাসিল করতে চায়। সল্লাতেও একই নাটকের পুনরাবৃত্তি হয়েছে। এক্ষেত্রে আমরা জোরালো দাবি করছি যে অনতিবিলম্বে কায়েমি স্বার্থবাদী বলয়ের বাইরের ওলামায়ে কেরাম, সংখ্যালঘু প্রতিনিধিসহ সর্বস্তরের নাগরিকদের নিয়ে একটি নাগরিক তদন্ত কমিটি গঠন করে ঘটনার পিছনের স্বার্থান্বেষী অশুভ চক্রকে খুঁজে বের করে শাস্তির মুখোমুখি করুন। অন্যথায় ইসলামী আন্দোলন বাংলাদেশ এমন একটি গণনাগরিক তদন্ত কমিটি গঠন করে প্রকৃত অপরাধীদের সামাজিক বিচারের মুখোমুখি করবে ইনশাআল্লাহ। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, মানুষের মৌলিক চাহিদার প্রথমটা হলো খাদ্য। সেই হিসাবে রাষ্ট্রের প্রধান কর্তব্য হলো মানুষের খাদ্য সরবরাহ ঠিক রাখা এবং তা ক্রয় ক্ষমতার মধ্যে রাখা। দুঃখের সাথে বলতে হয়,
সরকার এক্ষেত্রে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্যের দাম এখন আকাশচুম্বী, প্রতিদিন দাম বাড়ছে। সম্প্রতি কোনো কোনো পণ্যের দাম অল্প দিনের মধ্যে দ্বিগুণ হয়ে গেছে। সীমিত আয়ের মানুষ তাদের খাদ্য তালিকা থেকে প্রয়োজনীয় পুষ্টি উপাদান বাদ দিয়ে কোনো মতে জীবন যাপন করছে। ডাল, চাল, সবজি ও তেলের দাম মানুষের নাগাল ক্ষমতার বাইরে। গরুর গোশত কিনে খাওয়া এখন সাধারণ মানুষের কাছে স্বপ্নের মতো। মুরগিও এখন নাগালের বাইরে চলে গেছে। সামনে রমজানে সমগ্র মুসলিম দেশে নিত্য পণ্যের দাম কমানো হয়, আর বাংলাদেশে দাম বাড়ানোর কুৎসিত প্রতিযোগিতা শুরু হয়। এটা দুঃখজনক। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, দ্রব্যমূল্যের দাম দুষ্প্রাপ্যতা নয়, বরং সরকারের অব্যবস্থাপনায় চাঁদাবাজি, সিন্ডিকেট, অবৈধ কারসাজি ও মজুতদারি প্রধানত দায়ী। সরকারের উচিত এগুলো বন্ধ করে বাজার নিয়ন্ত্রণে রাখা। কিন্তু দুঃখের সঙ্গে বলতে হয়, সরকারই অনেক ক্ষেত্রে এসব অবৈধ কারসাজির সাথে জড়িত। আমরা অনতিবিলম্বে বাজার নিয়ন্ত্রণের দাবি জানাচ্ছি। যে কারণেই হোক, দ্রব্য হয়েছিল মানুষের ভোটের অধিকার নিশ্চিত করার দাবিকে কেন্দ্র করে। ৭০-এর নির্বাচনের ফলাফলকে অবজ্ঞা করার ধারাবাহিকতাতেই সূচনা হয়েছিল 1971-এর। দুঃখের সাথে বলতে হয়, স্বাধীনতার ৫০তম বছরে এসেও বাংলাদেশের মানুষ তাদের ভোটাধিকার পায়নি। আজও সরকার পরিচালনায় জনমতে বুটের তলায় পিষে ফেলা হয়। কি বিগত জাতীয় নির্বাচন সহ স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগ সরকার যা করছে তাতে স্বাধীনতার মর্ম বিচ্যুত হয়েছে। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনেও আওয়ামী লীগ মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার মহড়া শুরু করেছে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, স্বাধীনতার ৫০তম বছরে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশ হিসাবে স্বীকৃতি পাচ্ছে। এটা একদিকে থেকে আনন্দের, অন্যদিকে এই প্রশ্ন ওঠাও যৌক্তিক, যে জাতি মাত্র ৯ মাসে স্বাধীনতা অর্জন করেছে সে জাতিকে কেন ৫০টি বছর দরিদ্র ও স্বল্প আয়ের দেশের সীমানায় আটকে থাকতে হলো? কেন? বাংলাদেশ উন্নত দেশ না হয়ে উন্নয়নশীল দেশ হচ্ছে। জরিপ বলছে দেশে অতি গরিব মানুষের সংখ্যা পৌনে ২ কোটি। ১০ ভাগ ধনী মানুষের আয় দেশের মোট সম্পদের ৩৮ ভাগ, আর ১০ ভাগ গরিব মানুষের আয় দেশের মোট সম্পদের ১ ভাগেরও কম। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম এর সর্বশেষ সামাজিক উত্তরণ সূচকে বাংলাদেশ ৮২টি দেশের মধ্যে ৭৮তম স্থানে। অর্থাৎ সবার জন্য সুষম উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশ এখনও তলানির দেশগুলোর একটি। দেশের ৩৯ ভাগ স্নাতকোত্তর বেকার। বিশ্ব ব্যাংকের মানব সম্পদ সূচকে দেখা যাচ্ছে বাংলাদেশের শিশুরা তার সম্ভাবনার মাত্র ৫০ ভাগ কাজে লাগাতে পারছে, বাকি অর্ধেক সম্ভাবনাই নষ্ট হচ্ছে। ইকোনমিক ইন্টেলিজেন্স ইউনিটের করা গণতান্ত্রিক সূচকে বাংলাদেশ ৮৮তম, মানব সম্পদ সূচকে ১২৩তম, মানব উন্নয়ন সূচকে ১৩৫তম, বিশ্ব ব্যাংকের বাণিজ্য সহজীকরণ সূচকে ১৬৮তম, দূষিত বায়ুর সূচকে প্রথম, দুর্নীতিতে ১৪তম, সংবাদ মাধ্যমের স্বাধীনতা সূচকে ১৪১তম। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, এভাবে যদি বৈশ্বিক সূচক উপস্থাপন করি তাহলে দেখা যাবে সকল ইতিবাচক সূচকে বাংলাদেশ তলানিতে, আর নেতিবাচক সূচকে বাংলাদেশ শীর্ষে। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে এই হলো বাস্তবতা। এমন পরিস্থিতি কাম্য ছিল না। আজকের এ আনন্দঘন উৎসব মুখর ক্ষণে দাঁড়িয়ে কারো প্রতি কোনো অভিযোগ না করে যারা অতীতে ভালো কাজ করেছেন তাদের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, আর যারা খারাপ কাজ করেছেন তাদের বিচার জনগণের হাতে ছেড়ে দিচ্ছি। পাশাপাশি ইসলামী আন্দোলন বাংলাদেশ আগামীর বাংলাদেশ নির্মাণে বাঙালির হাজার বছর ইতিহাস, ঐতিহ্য, বিধৌত ইসলামী মূলনীতির ভিত্তিতে বাংলাদেশের সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার অঙ্গীকার করছে। দেশকে সুখী, সমৃদ্ধ, উন্নত দেশে পরিণত করার প্রতিজ্ঞা করছে এবং দেশ থেকে দুর্নীতি, দুঃশাসন
অন্যায় অবিচার দূর করে ইসলামের সুমহান আদর্শের আলোকে দেশকে সবার জন্য একটি কল্যাণ রাষ্ট্রে পরিণত করার প্রতিশ্রুতি দিচ্ছে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, ইসলামী আন্দোলন বাংলাদেশ দেশের সকল ইউপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছে, কিন্তু প্রথম দফা নির্বাচনে নানা স্থানে আওয়ামী লীগ দলীয় প্রার্থী এবং তাদের দলীয় মাস্তানরা আমাদের প্রার্থীদের হুমকি ধুমকি দিয়ে মনোনয়ন জমা দানে বাধা, মনোনয়ন প্রত্যাহারের চাপ প্রয়োগসহ নানা রকম আচরণ বিধি বিরোধী গণতান্ত্রিক অপকর্ম করেই যাচ্ছে। নানা প্রতিকূলতা সত্ত্বেও প্রথম পর্বে সারা দেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর 227 জন চেয়ারম্যান প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিতে সক্ষম হয়েছে। মনোনয়ন অনেকে নিজ নির্বাচনী এলাকায় যেতে পারছেন না। স্থানীয় পুলিশ প্রশাসন ইসলামী আন্দোলনের প্রার্থীদের নিরাপত্তা দেওয়ার পরিবর্তে আরও হয়রানি করছে। আমি পরিষ্কার করে বলতে চাই, এই ধারা যদি অব্যাহত থাকে তাহলে ভোটাধিকার প্রতিষ্ঠাসহ জনগণের রাজনৈতিক অধিকার, বাক স্বাধীনতা, সুশাসন এবং অন্যান্য মৌলিক অধিকার প্রতিষ্ঠার দাবিতে দেশবাসীকে সঙ্গে নিয়ে যুদ্ধের লক্ষ্য প্রত্যাশা ও প্রাপ্তি নিয়ে আলোচনা সভা, সেমিনার আয়োজন, মুক্তিযুদ্ধের প্রত্যাশা ও প্রাপ্তির শীর্ষক শ্বেতপত্র প্রকাশ, আগামীর বাংলাদেশ বিনির্মাণে ইসলামী আন্দোলন বাংলাদেশের ইশতিহার প্রকাশ, মুক্তিযোদ্ধাদের জন্য বিশেষ দোয়া মাহফিল, ভোটাধিকার সহ জনগণের অনন্য অধিকার প্রতিষ্ঠায় সচেতনতা তৈরি, বৈষম্যহীন সুখী সমৃদ্ধ ও কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় জনমত গড়ে তোলা। উপর্যুক্ত কর্মসূচির মাধ্যমে আমরা আমাদের মহান মুক্তিযুদ্ধ এবং এর সাথে সম্পৃক্ত সকলকে স্মরণ করতে চাই এবং শ্রদ্ধা জানাতে চাই। উপর্যুক্ত কর্মসূচিসমূহে দেশবাসীর সার্বিক সহযোগিতা ও উপস্থিতি কামনা করছি। পরিশেষে উপস্থিত সাংবাদিক বন্ধুদের ধন্যবাদ জানাচ্ছি। দেশের সকল নাগরিকদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও দেশের সকল রাজনৈতিক সামাজিক সংগঠনের প্রধানসহ সকল স্তরের নেতাকর্মীদের শুভেচ্ছা জানিয়ে বলবো, আসুন কাঁধে কাঁধ মিলিয়ে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে বাংলাদেশকে একটি উন্নত সুখী ও সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলি। আল্লাহ আমাদের এই আশা আলোচনা কবুল করুক। শুকরিয়া, আলহামদুলিল্লাহ। সাংবাদিক বন্ধুগণ, এই লিখিত বক্তব্যের আলোচনায় যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আপনার উপস্থাপন করতে পারেন। সম্মানিত প্রিন্সিপাল, নরেন্দ্র মোদী বাংলাদেশে আসবে, আপনারা বিরোধিতা করছেন, প্রেস কনফারেন্স করছেন। উনি বাংলাদেশে আসার পর আপনার আন্দোলন কর্মসূচি দেবেন না? যদি উনি বাংলাদেশে আসেন তাহলে কোনো কর্মসূচি যাবেন না, আন্দোলনে যাবেন না? আমাদের কথাগুলো নিয়মতান্ত্রিকভাবে আমাদের বক্তব্য এসে গেছে। আমরা এর নৈতিকভাবে বিরোধিতা করছি, কিন্তু উচ্ছৃঙ্খলতা এবং দেশের ভাবমূর্তি নষ্ট এ ধরনের কোনো কর্মসূচি দেওয়ার মতো সুযোগ বা আমরা চিন্তাও করছি না। এর জন্যে যে আমরা এদেশে বসবাস করি, আমরা আদর্শিক একটা রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত। আমাদের সুন্দরভাবে কথাগুলো আমরা উপস্থাপন করছি, জনগণের কথা, আর এটা বাস্তবায়নের দায়িত্ব কর্তব্য সরকারের। বিষয়টি দাঁড়াচ্ছে যে আপনারা নরেন্দ্র মোদীর আগমনকে নৈতিকভাবে সমর্থন করছেন না, তবে আপনারা কোনো উচ্ছৃঙ্খল কর্মসূচিকে সমর্থন করেন না। আপনারা কোনো কর্মসূচি দেবেন কিনা? আমরা কর্মসূচির ব্যাপারে আমরা বলছি, আগে পরে আমাদের সুন্দরভাবে প্রতিবাদ আমরা আগেও করে আসছি, এখনও করছি, এবং সাংবাদিক সচেতন নাগরিকদের কে আমাদের কথা পৌঁছে দেওয়ার জন্য আপনাদের মাধ্যমে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমাদের কথা আমরা উপস্থাপন করেছি। সরকার যে পদক্ষেপ গ্রহণ করেছে, এক পর্যায়ে সমস্ত বিরোধী দল সহ নাগরিকদের স্বাধীন কথা এবং তাদের কার্যক্রমের প্রতি তাদের যে বাধা নিষেধ তারা তৈরি করেছে, এটা আমরা আশা করছি না, এবং সরকার আমাদেরকে কোণঠাসা করে ঘরের ভিতরে বসিয়ে দেওয়ার একটা প্রক্রিয়াই হাতে নিয়েছে। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ সকলকে, শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আপনার আসার জন্য শুকরিয়া। সবার জন্য সামান্য আপ্যায়নের ব্যবস্থা আছে, আশা করি